কখনো কি খেয়াল করেছেন যে একটি শার্ট কিনে আনার পরে বা আমরা তৈরি করার পরে ধোয়ার পর এটা ছোট হয়ে যায় কিংবা কয়েকবার পরলে তার ফিলিং হয়ে গেল কিংবা রং ডিসকালার হয়ে যায়। প্রশ্ন হলো এই সমস্যাগুলো কেন? এগুলা কি সেলাইয়ের জন্য? উত্তর হলো যে না। সবসময় সেলাইয়ের জন্য না। সো অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় ফাইবার নির্বাচন থেকে। এরপর ফেব্রিক নির্মাণ মানে ডাইং থেকে। এখন ফাইবার বা ফেব্রিক কেন এত গুরুত্বপূর্ণ কোয়ালিটিতে? এই নিয়ে আজকের ভিডিও। Welcome to Godman's Excellence with Aziz. ধন্যবাদ বন্ধুরা। আমি আব্দুল আজিজ, গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের কোয়ালিটি প্রফেশনের আজকের ৩ নাম্বার ভিডিও এটা। এই ভিডিওতে আমরা শিখব যে সমস্যাগুলো নিয়ে এতক্ষণ শুনলাম যে কেন গার্মেন্টস তৈরি করার পরে এই ধরনের সমস্যা হয় তাই নিয়ে। তো প্রথমে আসি আমরা ফাইবার। টেক্সটাইল ফাইবারটা আসলে কি? ফাইবার হলো এমন সূক্ষ্ম, লম্বা অথবা নমনীয় তন্তু বা আঁশ যা সুতা তৈরি করে এবং এই সুতা পরবর্তীতে ইয়ার্নে পরিণত হয় আর ইয়ার্ন দিয়ে তৈরি করা হয় ফ্যাব্রিক। অর্থাৎ একটা গার্মেন্টসে যদি আপনি ডিএনএ টেস্ট করেন তাহলে প্রথম তার কাঁচামাল হলো ফাইবার। সো এখন প্রশ্ন হলো যে কোয়ালিটিতে কাজ করলে কেন আমাদের টেক্সটাইল ফাইবার সম্পর্কে জানতে হবে? তো টেক্সটাইল ফাইবার সম্পর্কে ভালো ধারণা থাকা একজন কোয়ালিটি প্রফেশনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি পোশাকের গুণগত মান অনেকটাই নির্ভর করে কোন ধরনের ফাইবার ব্যবহার করা হয়েছে বা কোন ধরনের ফাইবারে কেমন ধরনের স্টিচ হবে, কেমন ধরনের ধোলাই হবে। তো ফাইবার সম্পর্কে জানা থাকলে আপনি সহজে বুঝতে পারবেন যে কোয়ালিটি কন্ট্রোল এখানে কিভাবে করা যায়। সো টেক্সটাইল ফাইবার সম্পর্কে জ্ঞানে একজন দক্ষ গার্মেন্টস কোয়ালিটি প্রফেশনালের অন্যতম ব্যক্তি। সো আমরা ফাইবার কত ধরনের? ফাইবার ৩ ধরনের হতে পারে বা ন্যাচারাল ফাইবার যেটাকে বলা হয় প্রাকৃতিকভাবে তৈরি হয়। যেমন এমন কোন ধরনের তন্তু, বাঁশ যা সরাসরি প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়। এগুলো উদ্ভিদ, কটন, লিনেন, প্রাণী মধ্যে থেকে যেমন উল বা সিল্ক বা অন্যান্য প্রাকৃতিক উৎস থেকেও আসে। এ ধরনের কাপড়ের কোনো গার্মেন্টস কি ধরনের কোয়ালিটি সমস্যা হতে পারে? সো এই ধরনের কাপড়ে সাধারণত আপনার যে ধরনের সমস্যা হতে পারে সিঙ্কেজ কম বেশি হতে পারে, রিঙ্কেল সহজে চোখে পড়তে পারে, এই রিঙ্কেল হতে পারে, ময়েশ্চারাইজ অ্যাবজর্বেশন বেশি হওয়া হতে পারে, শেড ভেরিয়েশন দেখা দিতে পারে, ফেব্রিক স্ট্রেংথ অথবা ইউনিফর্মিটি বা বেস ভেদে পরিবর্তন হতে পারে। সো এবার আমরা আসি আরেকটা ফাইবার আছে সিনথেটিক ফাইবার। যেমন সিনথেটিক ফাইবার হলো রাসায়নিক প্রক্রিয়া যেগুলো তৈরি করা হয়। পলিয়েস্টার, নাইলন, অ্যাক্রিলিক, স্প্যান্ডেক্স এই সমস্ত ফাইবার এই মানে সাধারণত সিনথেটিক ধরনের ফাইবার হয়ে থাকে। এ ধরনের কাপড়ে কি ধরনের গার্মেন্টসের সমস্যা হবে? শ্রিঙ্কেজ কম বেশি হবে, ফিলিং হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে, হতে পারে বা হিটের কারণে মেল্টিং বা শাইন মার্ক হতে পারে, ময়েশ্চারাইজার অ্যাবজর্বেশন কম হওয়ার বা কমফোর্ট হতে পারে। তারপরে ফাইবার আসে ব্লেন্ডেড ফাইবার। ব্লেন্ডেড ফাইবার হলো ২ বা ততোধিক ধরনের ফাইবার মিশিয়ে যেগুলো করা হয়। মানে মিক্স যে ধরনের ফাইবার যেমন কটন, পলিয়েস্টার, কটন স্প্যান্ডেক্স কিংবা পলিয়েস্টার ভিসকস এই ধরনের এই ফাইবার দিয়ে যে সমস্ত কাপড় বানানো হয় এগুলোতে সাধারণত কোয়ালিটির সমস্যা হতে পারে। ব্লেন্ডেড রেশিও ভুল হলে বায়ার স্পেসিফিকেশন যে বাইরের যে এক্সপেকটেশন বা বাইরের যে রিকোয়ারমেন্ট সেটা পুরো নাও হতে পারে, আনইভেন ডাইং হতে পারে, শেড ডিফারেন্স হতে পারে বা জিএসএম স্ট্রেস রিকভারি পরিবর্তিত হতে পারে। এই ধরনের সমস্যা হতে পারে। সো মনে রাখার মতো একটা সহজ সূত্র হলো ন্যাচারাল ফাইবার হলো কমফোর্ট বেশি কিন্তু শ্রিঙ্কেজ অথবা রিঙ্কেল বেশি থাকে। সিনথেটিক ফাইবার
ডিউরেবল বেশি কিন্তু হিট অথবা ফিলিং বেশি ঝুঁকি থাকতে পারে। আর ব্লেন্ডেড ফ্যাব্রিক যেগুলো মিক্স ফ্যাব্রিক, দুই ধরনের ফাইবারের সুবিধা একসাথে, তবে ব্লেন্ড রেশিও কোয়ালিটি ডাইং কোয়ালিটি সঠিকভাবে নিয়ন্ত্রণ হওয়ার পথে বিঘ্ন ঘটাতে পারে। সো এখন ফ্যাব্রিক কনস্ট্রাকশন বেসিক কি? কোয়ালিটিতে আমরা যারা শুরু করব ফ্যাব্রিকের কনস্ট্রাকশনটা বা ফ্যাব্রিকের ডিএনএ জানাটা জরুরি। ফ্যাব্রিক কনস্ট্রাকশন হলো সেই প্রক্রিয়া বা কৌশল যার মাধ্যমে সুতা একত্র করে ফ্যাব্রিক তৈরি করা হয়, এবং একই ধরনের সুতা হলো ভিন্ন কনস্ট্রাকশন এর কারণে কাপড়ের শক্তি বা সিঙ্কেজটা কম বেশি হতে পারে, বা টেকসই হওয়া এবং বিভিন্ন ধরনের হওয়া এর মধ্যে একটা ডিফারেন্ট তৈরি করতে পারে। সো গার্মেন্টস কোয়ালিটিতে ফ্যাব্রিক কনস্ট্রাকশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ওভেন ফাইবার আরেকটা বিষয়, ফ্যাব্রিক। সো ওভেন ফ্যাব্রিক হয় সাধারণত দুই ধরনের, ওয়ার্প লম্বালম্বি এবং ওয়েবড আড়াআড়ি। একটি নির্দিষ্ট প্যাটার্ন বনে একই ধরনের কাপড় সাধারণ শক্ত, স্থিতিশীল এবং কম স্ট্রেস হয়। শার্ট, ট্রাউজার, ইউনিফর্ম, বেডশিট অথবা ফর্মাল পোশাকে এগুলো ব্যবহার হতে পারে। এখন কোয়ালিটিতে সম্ভাব্য প্রভাব এ ধরনের কি হতে পারে? কোয়ালিটিতে যে সম্ভাব্য প্রভাবগুলো পড়বে, বোয়িং বা আহ, হতে পারে, ইয়ার্ন স্লিপেজ হতে পারে, সিম পাকার হতে পারে, মানে পাকারিং যেটাকে বলা হয়, সিনকেজ তুলনামূলকভাবে কম বেশি হতে পারে। সো এগুলো হলো আসলে আপনার এই, এবার আসেন আমরা আরেকটা ফেব্রিক, একটা গেল তো ওভেন ফেব্রিক, তারপরে দ্বিতীয় নম্বর হলো নিটেড ফেব্রিক। নিটেড ফেব্রিকে নিটেড ফেব্রিক লোভ তৈরি করে সুতা জোড়ার মাধ্যমে এটি তৈরি করা হয়। এটি নরম, স্ট্রেচেবল এবং আরামদায়ক। টি শার্ট, পোলো শার্ট, আন্ডারওয়্যার, লেগিংস, স্পোর্টওয়্যার এগুলো এই ধরনের হতে পারে। সো এখানে কি ধরনের কোয়ালিটি সমস্যা হতে পারে? সিঙ্কেজ কম বেশি হতে পারে, গার্মেন্ট টুইস্ট হতে পারে, হোল, ড্রপ, নস, স্টেজ, নিডল লাইন ডিফেক্ট বা নিডল ডিপ হোল থাকতে পারে, জিএসএম ভেরিয়েশন হতে পারে। সো এই গেল দুই ধরনের কাপড়ে দুই ধরনের এই সমস্যা হতে পারে। এই জন্য আগে আমাদের কাপড় জানতে হবে, কাপড়টা কি, এবং কাপড়ের গঠনতন্ত্র জানতে হবে। তাহলে আপনি মোটামুটি কাপড়ের যে সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারেন। সো এখানে মনে রাখার মতো একটা সূত্র আছে আমাদের গার্মেন্টসে, যেমন এক লাইনে মনে রাখবেন সবসময়, ওভেন ফ্যাব্রিক ইকুয়াল টু স্ট্রেংথ ডট নিটেড stress and comfort, denim and special equal to performance and appearance. So এটা হলো সূত্র। মানে যদি আমরা অর্থ করি যে ওভেন ফ্যাব্রিকে স্ট্রেংথ থাকবে, নিটেড ফ্যাব্রিকে স্ট্রেস কমফোর্ট থাকবে, ডেনিম অ্যান্ড স্পেশাল ফ্যাব্রিকে পারফরমেন্স অ্যান্ড অ্যাপিয়ারেন্স সবগুলোই থাকবে। সো এখন কমন ফ্যাব্রিক ডিফেক্ট বলতে আরেকটা কি, এখন আমরা আলাপ করব কমন ফ্যাব্রিক ডিফেক্ট। কমন ফ্যাব্রিক ডিফেক্ট বলতে আমরা কাপড় তৈরির বিভিন্ন ধাপে, যেমন উইভিং, নিটিং, ডাইং এর বা ফিনিশিং এর মধ্যে যে সৃষ্ট যে ভুলগুলো হয় বা সমস্যাগুলো দেখা যায়, যা কাপড়ের সৌন্দর্যকে, কার্যক্ষমতাকে বা মান নিয়ন্ত্রণকে ক্ষতিগ্রস্ত করে, এসব ত্রুটি সময় মতো শনাক্ত না করলে গার্মেন্টস উৎপাদনে রিওয়ার্ক, রিজেকশন, বায়ার ক্লেম ইত্যাদি বৃদ্ধি পায়। এই জন্য আমাদের এই কমন ফ্যাব্রিক যে ডিফেক্ট গুলো সম্পর্কে জানতে হবে কোয়ালিটিতে কাজ করতে হলে। যেমন উইভিং ডিফেক্ট আছে, নিটিং ডিফেক্ট আছে, তারপরে ডাইং ফিনিশিং ডিফেক্ট আছে, এগুলো আমরা ক্রমান্বয়ে জানবো। সো আমরা সাধারণত উইভিং ডিফেক্ট গুলো বুননের সমস্যা বুঝি, আর নিটিং ডিফেক্টে লুপের সমস্যা, ডাইং ফিনিশিং ডিফেক্ট রং ও ফিনিশিং এর সমস্যা। এটা এক লাইনে আমরা করতে পারি। ফ্যাব্রিক ইন্সপেকশন সিস্টেম কি? যে গার্মেন্টস তৈরি করার জন্য তো ফ্যাব্রিকটা ইন্সপেকশন করতে হবে আগে। সো ফ্যাব্রিক ইন্সপেকশন সিস্টেম হলো ফ্যাব্রিক নির্ধারিত পদ্ধতিতে যার মাধ্যমে কাপড়ের ত্রুটি শনাক্ত, মূল্যায়ন এবং গ্রহণযোগ্যতা নির্ধারণ করা হয়, এটাকে হলো ফ্যাব্রিক ইন্সপেকশন সিস্টেম। ফ্যাব্রিক রুলে সাধারণত ইন্সপেকশন করা হয়। আমাদের একদম চিরাচরিত যে কমন সিস্টেম সেটা হলো 4 পয়েন্ট সিস্টেম, হলো বিশ্বের সবচেয়ে প্রচলিত সিস্টেম। এখানে
ফ্যাব্রিক রুলের একটি ইন্সপেকশন মেশিনের মধ্যে চালিয়ে প্রতিটি ডিফেক্টের দৈর্ঘ্য 1, 2, 3 বা 4 পয়েন্ট দেওয়া হয়। পুরো রুলের মোট পয়েন্টটা নির্ধারিত সীমার মধ্যে থাকলে ফ্যাব্রিক অ্যাকসেপ্ট করা হয়, আদারওয়াইজ ফ্যাব্রিক রিজেক্ট হয়। তো পরীক্ষার মূল ধাপগুলো হলো ফ্যাব্রিক রুল ইন্সপেকশন, মেশিন চালানো, প্রতিটি ডিফেক্ট শনাক্ত করা এবং ডিফেক্টের আকার অনুযায়ী পয়েন্ট। এই বিষয়টা হলো 4 পয়েন্ট সিস্টেমেই করা হয়। সো ফ্যাব্রিক অডিট প্রসিডিউর, এবং ফ্যাব্রিক অডিট প্রসিডিউর হলো ফ্যাব্রিক ইন্সপেকশনের ফলাফল যাচাই করে একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। এতে ফ্যাব্রিক নির্দিষ্ট স্যাম্পলিং প্ল্যান অনুসারে ফ্যাব্রিক রুল নির্বাচন করা হয় এবং ইন্সপেকশন রিপোর্টের ডিফেক্ট রেট, শেড উইথ, জিএসএম এবং অন্যান্য কোয়ালিটি প্যারামিটার যাচাই করা হয়। সো এটা হলো ফ্যাব্রিক অডিট যে প্রসিডিউর। সহজে আমরা মনে রাখার মতো একটা কথা বলে আমি ভিডিওটি শেষ করছি। 4 পয়েন্ট সিস্টেম হলো ডিফেক্টের দৈর্ঘ্য অনুযায়ী 1 থেকে 4 পয়েন্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর 10 পয়েন্ট একটা সিস্টেম আছে ডিফেক্টের ধরন ও গুরুত্ব অনুযায়ী 1 to 10 পয়েন্ট সাধারণত ওভেন ফ্যাব্রিক এটা করা হয়। ফ্যাব্রিক অডিট হলো ইন্সপেকশনের সঠিকতা, ফ্যাব্রিক কোয়ালিটির মান যাচাই করা। সো এটাই ছিল আসলে আজকের পর্বের এই কোয়ালিটিতে কেন ফ্যাব্রিক সম্পর্কে বিস্তারিত জানতে হবে এটা আলাপ করলাম আমরা। অতএব ফ্যাব্রিকের ডিএনএ থেকে শুরু করে সবকিছু জানার পরে আমরা ফ্যাব্রিকের এই সমস্যাগুলো ধরতে পারবো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কন্টিনিউয়ালি আমরা এই ফ্যাব্রিক সম্পর্কে আরো জানবো। আমাদের কোর্সের আরো যে ধারাবাহিক বিষয়গুলো আছে এগুলোতে ক্রমান্বয়ে আলাপ করব। সো ভিডিওটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।